সিতাই ব্লক বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, এই ব্লক কখনো তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়নি, যার অন্যতম কারণ পঞ্চায়েত এলাকার উন্নয়ন। আর এই উন্নয়নের কাণ্ডারি এই এলাকার যে সিতাই ব্লকের সভাপতি রয়েছেন তিনি সঙ্গীতা বসুনিয়া। নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সহধর্মিণী তথা তার সেনাপতিও বলা যেতে পারে। 2023 নির্বাচনে তিনি জয়লাভ করে পুনরায় সভাপতিত্ব পেয়েছেন এবং তিনি সভাপতি রয়েছেন। এবং 2024 লোকসভা নির্বাচনে দেখা গেছে তার প্রচার ক্ষমতা এবং তার কর্মক্ষমতা। আমরা আজ বিশেষ প্রতিবেদনে বিশেষ সাক্ষাৎকারে রয়েছি তার সাথে। আমরা কথা বলবো সঙ্গীতা ম্যাডামের সঙ্গে। নমস্কার, আমি সঙ্গীতা রায় বসুনিয়া। দিদিমণি, 2023 থেকে শুরু করে এটা 2024 চলছে, মাঝে লোকসভা নির্বাচন চলে গেছে। একটা উন্নয়নের ধারা, যে ধারাকে সামনে রেখে সিতাই ব্লকে প্রায় 28,000-এর বেশি ভোটে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল। তো এই যে উন্নয়ন, কী ধরনের কাজ হয়েছে আপনার এলাকায়? প্রথমে বলতে হয় যে আমি 5 বছর প্রধান ছিলাম। প্রধানের পরে গত টার্মসেও আমি সভাপতি ছিলাম। গত টার্মসে যখন সভাপতি ছিলাম তখন রাস্তাঘাট, যে রাস্তাগুলো সিপিএমের আমলে হয়নি, কংগ্রেসের আমলে হয়নি, সেগুলো আমরা পথের সাথী যে প্রকল্পটা আছে তার মাধ্যমে আমরা করে দিয়েছি। অনেক রাস্তা হয়েছে, যে আপনি দেখে থাকবেন যে সিতাই ব্লকে আনাচে কানাচে ছাড়া সব প্রায় ব্ল্যাকটপ রোড হয়ে গেছে। আর এটা গত টার্মসে। আর এই টার্মসে আমার মূল টার্গেট আমি প্লাস্টিক মুক্ত আমার ব্লক করব। যে এই যে প্লাস্টিকের কারণে নদী নালা ড্রেন যে জল যাচ্ছে না, জমে যাচ্ছে জল, তাতে ডেঙ্গু ম্যালেরিয়া নানান রকম মশা সেখানে করছে। বাচ্চা কাচ্চাদের বা বড়দের ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। সেই কারণে সেটার উপর চিন্তা করে আমি ভাবলাম যে যদি আমি পলিথিন মুক্ত ব্লক করতে পারি, তাহলে আমার এই পলিথিন মুক্ত করলে জলগুলো চলে যাবে, মানুষের উপকার হবে, মানুষ ঠিকমতো স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারবে। এই প্রকল্পটা আমি হাতে নিয়েছি, প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে যে সিতাই ব্লকের যে দোকানদার আছে তারা 4 টন মাল বায়ো যে কোম্পানির আছে, যেটা যেটা আর কি দিলে পলিথিনের বদলে যেটা দিলে যেটা পুড়ে যায় কিংবা এটা পচে যায়, পচনশীল পচে যায়, সেগুলো 4 টন মাল সিতাই ব্লকে নিয়েছে। অলরেডি তারা প্লাস্টিক বিক্রি না করে, পলিথিনের ব্যাগ বিক্রি না করে তারা ওইগুলোই বিক্রি করছে। তাতে আমি আশা করছি মাসখানেকের মধ্যেই আমার সিতাই 5টা অঞ্চলের আমি পলিথিন মুক্ত করতে পারবো। এটা আমার বড় একটা পাওনা। আর দ্বিতীয় আমাদের এখানে যেমন ই রিক্সাগুলো ডান দিকে প্যাসেঞ্জার নামতো, বাদিক ডান দিক দুদিকে মিলে নামতো। তার ফলে কী হতো, অনেক অ্যাক্সিডেন্ট হতো। এবার আমরা মিটিং করে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বারদের নিয়ে, বিডিওকে নিয়ে, আইসিকে নিয়ে, এমপি সাহেবকে নিয়ে মিটিং করে তাদেরকে বলছি নবীকরণ একটা পদ্ধতি করতে হবে, যেটা তাদেরকে আমরা সাইনবোর্ড দিয়ে দিব, তাদেরকে নাম্বারিং করে দিব এবং তাদের ডান দিকটা বন্ধ করতে বলেছি। অলরেডি আমার মিটিং এটা হয়ে গেছে। অলরেডি আমার এখানে প্রায় 2000-এর মতো অটো ই রিক্সা আছে। তারা অধিকাংশই প্রায় 70% তারা আর কি নবীকরণ করে নিয়েছে, আর আমরা নাম্বারিং করে দিয়েছি। এটা একটা আমার বলবো এটা একটা সঠিক সিদ্ধান্ত। আর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আর তাদেরকে রুট করে দিয়েছি, সেটা আইসি সাহেবের মাধ্যমে, বিডিও সাহেবের মাধ্যমে, আমাদের এমপি সাহেবের মাধ্যমে যে রুট করে দিয়েছি। ডিসিপ্লিন মতন যেন তারা থাকে, জ্ঞানজাম যেন না হয়, অ্যাক্সিডেন্টের হাত থেকে যেন আমরা বাঁচতে পারি।
সিতাই সীমান্তবর্তী এলাকা, একসময় এই সিতাই থেকে প্রচুর মেয়ে পাচার হতো। শুধু পাচার নয়, তারা বিপদে চলে যেত এবং বাল্যবিবাহের মতো একটা বিশেষ সমস্যা কিন্তু এখানকার মানুষ সম্মুখীন হয়েছিল বিগত বাম আমলে এবং বিগত যখন উন্নয়ন কম ছিল সেই সময়। বর্তমান যুগে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে বাল্যবিবাহ এবং মহিলা পড়ুয়ার সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে এবং সেক্ষেত্রে মহিলা সংগঠক হিসেবে সঙ্গীতা ম্যাডাম কীভাবে কাজ করছেন আমরা শুনবো তার কাছ থেকেই। সবার আগে বলতে হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতে হয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কন্যাশ্রী প্রকল্পটা না করতেন, যে তারপরে রূপশ্রীটা না করতেন, তাহলে কিন্তু বাল্যবিবাহ বন্ধ করাটা এত সহজ হতো না। আজকে স্কুলে পড়লে তারা কন্যাশ্রীতে 25,000 টাকা পাচ্ছে, আবার 18 বছরের পরে যদি মা বাবা তাকে বিয়ে দেয় তখনও সরকার তাকে 25,000 টাকা দিচ্ছে। এই যে 50,000 টাকা, সেটা অধিকাংশ গ্রামে গঞ্জে মায়েদের যদি আমি জিজ্ঞাসা করি, তারা তখন বলে যে সরকার আমার মেয়েকে 18 বছর অবধি পড়াশোনার জন্যে খরচ দিচ্ছেন, স্টাইপেন্ডের টাকা দিচ্ছে, বিনা পয়সায় বই দিচ্ছে, তারপরে এবার মিড ডে মিলে খাওয়া দিচ্ছে, এত কিছু দিচ্ছে। আমার মেয়েকে 18 বছর পরে বিয়ে দিলে তারা 25,000 টাকা পাবে। এই যে তাদের যে সরকারের যে দেওয়াটা, আমি মনে করব সরকার কন্যাশ্রী রূপশ্রী যদি না দিতেন তাহলে মেয়েরা আজকে পড়াশোনার দিকে ঝুঁকতো না, নাবালিকা বিয়েটা হতো, যেটা গ্রামে গঞ্জে যেখানে সেখানে হচ্ছে সেটা নাবালিকায় বিয়ে হতো। কিন্তু এখন দিদির জন্যে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যে, কন্যাশ্রী রূপশ্রীর জন্যে আমাদের এই বাল্যবিবাহটা বন্ধ হয়েছে। তাছাড়াও আমরা যখন মিটিং করি, আমরা যখন কোথাও যাই, কোনো অঞ্চলে যাই, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে, আশা কর্মীদের নিয়ে মিটিং করি, তখন তাদেরকে বলে দিই যে বাল্যবিবাহটা বন্ধ করতে বা একটা সচেতনমূলক অনুষ্ঠান করে সেই জায়গাটা যেন আমাকে নিয়ে যায়, আমি তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দিই। যেমন একটা ওদেরকে সহজভাবে বোঝাই, একটা ছোট গাছে ফল ধরলে গাছটা মরে যায়, গাছটা কমজোরি হয়ে যায়। তেমনি একটি 18 বছর বয়সের মেয়ে আগে যদি মেয়েটিকে বিয়ে দেওয়া হয় তাহলে সেই মেয়েটি সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। এইগুলো বলে আমরা সচেতনমূলক অনুষ্ঠান করে সেইখানে আমি নিজে যাই, নিজে গিয়ে তারপরে সেলফ হেল্প গ্রুপে মেয়েদের নিয়ে যাই, সেইখানেও বলি। এই যে প্রচারের মাধ্যমে, এই যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাধ্যমে আমাদের সিতাই ব্লকে প্রায় বাল্যবিবাহ বন্ধই হয়ে গেছে, নেই। হঠাৎ যদি কোনো খবর আসে তখন আমরা প্রশাসনের দ্বারস্থ হই, পুলিশকে বলি যে বিয়েটা বন্ধ করে দিতে। কেন? তারা যদি তখন আসে, তাদের মা বাবা, তখন বলি মেয়েকে যদি 17 বছর ঘরে রাখতে পারেন তাহলে কি একটা বছর ঘরে রাখা যায় না? এই ছেলের সাথেই বিয়ে দেন, সেটা হচ্ছে 18 বছর হলে। শুধুমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নয়, একজন দক্ষ সংগঠক হিসেবেও কিন্তু সঙ্গীতা বসুনিয়া একটি মুখ, বিশেষ করে মহিলা সংগঠনের ক্ষেত্রে। আমরা কথা বলবো বর্তমানে মহিলা সংগঠন কিভাবে চলছে সেই বিষয়ে। দিদিমণি, এখানে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে প্রচুর, এবং এই স্বনির্ভর গোষ্ঠীদের উন্নয়ন গল্পে কিভাবে কাজ চলছে? আমার এখানে যে স্বনির্ভর গোষ্ঠী আছে তারা হচ্ছে প্রায় 20,000-এর মতো মেয়েরা আছে। সেই 20,000 মেয়েরা, আমি যখন থেকে সভাপতি হলাম তখন তাদের পিছনে আমি ছিলাম। তাদের প্রতিটি কাজে, তাদের সুযোগে সুবিধায় অসুবিধায় আমি তাদের পাশে ছিলাম। যেমন এখানে সেলাই করছে মেয়েরা, স্কুলের যে ফ্রকগুলো সেগুলো সেলাই করছে নিজে হাতে, মেয়েরা কাজ করছে, দেখে আমার আনন্দ হয়। তারপরে তাদেরকে কিষাণ মান্ডিতে একটা আমি জায়গা করে দিয়েছি, পয়সা দিতে হবে না, যেন তারা নিজেরা স্বাবলম্বী হয়ে কাজটা করতে পারে। তারপরে ওই গ্রুপের মেয়েদের, যারা মেয়েরা আছে তাদেরকে অঙ্গনওয়াড়ি রেশন যেন পায়, যে রেশনটা দেয় সেটা মেয়েদেরকে করে দিয়েছে। তারপরে হচ্ছে অনেক কিছু, একটা গাড়ির অ্যাপ্লাই করেছিল তারা, সেই গাড়িটাও স্যাংশন হয়ে আসছে, যে গাড়িটা নিয়ে তারা যেন যাতায়াত করতে পারে, ম্যাজিক গাড়ি। তারপরে হচ্ছে নানান রকমভাবে তাদের পিছনে আমি আছি। একদিকে হচ্ছে গ্রুপের দিকে যদি আমি থাকি তাহলে গ্রুপটা স্ট্রং হবে, আরেক দিকে হচ্ছে আমার 20,000 মহিলাকে নিয়ে যদি আমি সংগঠনে কাজে লাগাই তাহলে তারা আমার পিছনে থাকবে। এই দুই দিক চিন্তা করে আমি নিঃস্বার্থভাবে সংগঠন বাড়ানোর জন্য আমি মেয়েদেরকে সবসময় তাদের পিছনে থাকি, তাদের সুখ দুঃখ দেখি।
প্লাস্টিক মুক্ত সিতাই ব্লক, এটাই কিন্তু প্রথম টার্গেট। ইতিমধ্যেই 50% কাজ হয়ে গেছে। আমরা শুনবো আরও কী কী কাজ হয়েছে। দিদিমণি, এখানে ম্যারেজ হলের একটা সমস্যা ছিল, সেটা হ্যাঁ, কতটা সমাধান হলো? আমি 15 ফিনান্স থেকে আমি অনেক দিনের টার্গেট ছিল যে আমি একটা ম্যারেজ হল করব। কারণ হচ্ছে ম্যারেজ হলে না থাকার জন্যে যে ছোট ছোট বিয়েগুলো বা যারা গরিব মানুষ তারা প্যান্ডেল করতে হয়, অনেক টাকা লাগে। সেটা আমার প্রায় 30% কাজ হয়ে গেছে ম্যারেজ হলের। 1 কোটি টাকার কাজ হয়ে গেছে, আর 1 কোটি টাকা হলেই আমার ম্যারেজ হল কমপ্লিট হয়ে যাবে। এটা আমার ম্যারেজ হলটা হলে আমার ওন ফান্ড যেদিকে বাড়বে, আমার একদিকে ওন ফান্ড বাড়বে, একদিকে মানুষ উপকৃত হবে। এটা আমি করবই, মানে করেই নিয়েছি। আর হচ্ছে আমি পঞ্চায়েত সমিতি থেকে স্টাফ কোয়ার্টার করেছি। স্টাফ কোয়ার্টার এর আগে করেছিলাম দোতলা, 4 জন ফ্যামিলি থাকতে পারে, 20,000 টাকা আসে আমার ওন ফান্ডে। আবার একটা স্টাফ কোয়ার্টার ধরেছি, সেখানেও 20,000 টাকা আসবে, সেটা ওন ফান্ডে বাড়বে। আর সত্যি কথা বলতে কি, আমাদের 15 ফিনান্স ছাড়া আমাদের খুব বেশি যে মাইনরিটির স্কিম বা BCW এইসব আমরা পাই না। যদি পেতাম তাহলে হয়তো অনেক উন্নয়ন করতে পারতাম। আমি আশা রাখি আগামী দিনে যদি আমাদের দিকে তাকান, যদি ব্লকের দিকে তাকিয়ে BCW MDW টাকা আমাদের দেন, তাহলে আমি সিতায় যতটুকু উন্নয়ন বাকি আছে সেটা আমি কমপ্লিট করতে পারবো। এতদিন উন্নয়নকে হাতিয়ার করে জয়লাভ করে এসেছে সিতাই বিধানসভা কেন্দ্র। আগামীতে রয়েছে আরও একটি উপনির্বাচন। এই উপনির্বাচনে উন্নয়ন কতটা সঙ্গ দেবে আমরা শুনব সঙ্গীতা ম্যাডামের থেকেই। দিদিমণি, উন্নয়নকে সামনে রেখে এতদিন সিতাই বিধানসভায় কিন্তু শাসক দলের একটা বড় ঘাঁটি ছিল। শাসক দল উন্নয়নকে হাতিয়ার করেছিল। আগামীতেও একটি উপনির্বাচন রয়েছে, সেখানে উন্নয়ন কীভাবে কাজে লাগবে? 24-এ যখন উন্নয়ন কাজে লেগেছে, উপনির্বাচনেও কাজে লাগবে। সেটা হচ্ছে এখন যেভাবে আমরা কাজ করে গেছি মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে, যেভাবে মানুষের সাথে প্রচার করেছি ডোর টু ডোর, উপনির্বাচনে সেইভাবেই আমাদের প্রচার করতে হবে। জনসংযোগটা আমাদের করতে হবে, ডোর টু ডোর যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বাই ইলেকশন কেন 26-এও আমরা জিতে আসতে পারব। উন্নয়নের উপরে ভরসা করে এতদিন, অর্থাৎ 2016 থেকে জয়লাভ করে আসছে সিতাই। লোকসভা নির্বাচনেও তার ছবি কিন্তু পাল্টায়নি। আগামীতে রয়েছে আরও একটি বিধানসভা নির্বাচন, উপনির্বাচন। কারণ বর্তমানে যিনি কোচবিহারের সাংসদ রূপে নিজেকে নবনির্বাচিত করেছেন, তিনি কিন্তু এই সিতাই বিধানসভার বিধায়ক ছিলেন। এইখানেও, অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা উন্নয়নের ছবিটাকেই সামনে রাখার চেষ্টা করবেন, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আমরা অবশ্যই চোখ রাখব সিতাই উপনির্বাচনের ক্ষেত্রে, এবং এই সিতাই উপনির্বাচন পরবর্তীতে 2026 মূল নির্বাচনে কতটা প্রভাব বিস্তার করে সেদিকেও নজর রাখব। সিতাই থেকে ক্যামেরায় সঞ্জীবের সাথে আমি দেবাশিস, উত্তরের হাওয়া।